মামলার সাক্ষী ময়না পাখি এই নামের একটা গল্পগ্রন্থ লিখেছেন হচ্ছে শাহাদুজ্জামান। এই নামটা যখন আমি প্রথম শুনি মানে খুব অবাক লাগে আমার কাছে, এবং খুব অবাক করা কিন্তু একটা নাম। খেয়াল করে দেখো যে মামলার সাক্ষী ময়না পাখি, এবং এটা কিন্তু একটা গল্পগ্রন্থ। সো এই গল্পগ্রন্থের পাশে যখন লেখকের নামটা দেখি তখনই বুঝতে পারি যে না, অবশ্যই এর ভিতরে ভালো কিছু আছে। কারণ লেখকটা তো এর আগেও বেশ কিছু বই লিখেছেন যেগুলো কিন্তু মোটামুটি বলা যায় যে বিখ্যাত, এবং হচ্ছে যে ওনার লেখনের স্টাইলটাই অন্যরকম। তো শাহাদুজ্জামান খানের মোটামুটি জনপ্রিয় একটা বই, সেই বইটার নাম হচ্ছে মামলার সাক্ষী ময়না পাখি, যে বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বইটার যে নামটা দেওয়া হয়েছে, এই নামটা কিন্তু নেওয়া হয়েছে এই বইটার মধ্যে একটা গল্পর নাম থেকে। এই বইটার ভিতরে আসলে 11টা গল্প আছে। তার মধ্যে একটা গল্পের নামই হচ্ছে মামলার সাক্ষী ময়না পাখি। মানে পুরো ব্যাপারটা শুনে মনে হয় যে কোনো একটা মামলার সাক্ষী হয়েছেন ময়না পাখি। ব্যাপারটা কিন্তু আসলেই কিন্তু তাই ঘটেছে, এবং এই বইটার মেইন আকর্ষণই কিন্তু এই গল্পটাকে কেন্দ্র করে। তো এই বইটার মধ্যে মোট 11টা গল্প আছে, এবং আমি যদি একটু সামারি করি, যে 11টা গল্পের ভিতরে প্রথম গল্পটা ছিল এরকম যে জনৈক স্তন্যপায়ী প্রাণী যিনি গল্প লেখেন। তারপরে গল্পটা হচ্ছে মৃত্যু সম্পর্কে আমার অবস্থান খুব পরিষ্কার। এরপরে আছে টুকরো রোদের মতো খাম, চিন্তাশীল প্রবীণ বানর, পৃথিবীতে হয়তো বৃহস্পতিবার, উবার বা অপসৃয়মান তীর। তারপরে ছিল হচ্ছে ওয়ান ওয়ে টিকিট, লবঙ্গের বঙ্গ ফেলে, মামলার সাক্ষী ময়না পাখি এবং নাজুক মানুষের সংলাপ। এই শিরোনাম দিয়ে টোটাল 11টা গল্প নিয়েই কিন্তু আসলে এই বইটা। এবং সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে, বা এটাই বোধহয় শাহাদুজ্জামানের লেখার স্টাইল, যে উনি আসলে গল্পগুলো শুরুও করেছেন খুব ডিফারেন্ট ওয়েতে। স্বাভাবিকভাবে মানে অনেক সময় বইটা পড়তে গিয়ে মনে হয়েছে যে উনি ওনার নিজের জীবনের ঘটনা বলছেন। মানে কখনো একদিকের আলোচনা করেছেন, কখনো আরেকটা চরিত্র নিয়ে গিয়েছেন, এবং পুরো গল্পের মধ্যে এমন অনেক লাইন ছিল যে লাইনগুলো কিন্তু অনেক মিনিংফুল, এবং যেগুলো হচ্ছে কিছু কিছু দার্শনিক উক্তির মতো ছিল। জীবন নিয়ে ভাবায়, জীবন বোধ নিয়ে ভাবায়, কখনো হতাশা জাগায়, কখনো আবার মানে মনে হয় যে এই জীবনটাই কি, মানে আমরা যেভাবে যাপন করছি, মানে আমরা যে স্টাইলে যাপন করছি, যে এটাই কি করার কথা কিনা, মানে অনেক কিছু ভাবায়, অনেক কিছু ভাবানোর মতো একটা বই। এবং তার মধ্যে বেশ কয়েকটা গল্পই কিন্তু ছিল অনেক বেশি চিত্তাকর্ষক। তো এই গল্পগ্রন্থের মধ্যে আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছে যে গল্পটা, সেই গল্পটার নাম হচ্ছে মৃত্যু সম্পর্কে আমার অবস্থান পরিষ্কার। এটা পড়তে গিয়ে কখনো মনে হয়েছে লেখক তার নিজের জীবনের কথাই বলেছেন, কারণ কখনো এটা আসলে উনি নিজেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, আবার একজনের ঘটনাও শুনিয়েছেন। কখনো একদিকে, কখনো এক চরিত্রে, কখনো ভিন্ন চরিত্রে। মানে আমরা যখন কোনো একটা নাটক বা মুভিতে দেখি না, যে কখনো একটা দৃশ্যপট দেখানো হচ্ছে, তারপরে আবার অন্য একটা দৃশ্যপট, তারপরে মানে ওনার লেখার সিকোয়েন্সটা কিন্তু অসাধারণ, এটা বলতেই হবে। সো এই গল্পটার মধ্যে মূলত আসলে সামাইটা ছিল এরকম যে পলাশ নামে একজন যুবক, যে হচ্ছে হসপিটালের আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছে। তার বাবা হচ্ছে আইসিইউতে আছে। তো তার বাবা হচ্ছে আইসিইউতে বিভিন্ন যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট লাগানো আর কি। সো ডাক্তারকে একটু পরপর সে জিজ্ঞেস করছে আমার বাবা কি বাঁচবে কিনা। সো ডাক্তাররা বলছে যে ডাক্তাররা ওকে আশ্বাস দিচ্ছে। তো নানান কথা বলছে। তো পলাশ বারবার বলছে এটা যে আমি যদি এই ইনস্ট্রুমেন্টগুলো খুলে দেওয়া হয় তাহলে কি বাবা কতদিন বাঁচবে। তাহলে ডাক্তাররা তখন বলে যে না, ইনস্ট্রুমেন্টগুলো খুলে দিলে হয়তো বাবা বেশি দিন বাঁচবে না। তারপর আবার ও নিজেই বলছে আসলে আমরা কতদিন বাঁচবো, মানে আমরা মানে সবাই তো মরণশীল। তাহলে ইনস্ট্রুমেন্টের সাথে সম্পর্ক কি, মানে এইভাবে নানান কোশ্চেন সে ডাক্তারকে করছে। বাট ডাক্তার তখন বলার চেষ্টা করছে না, মানুষ মরণশীল, কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো লাগানোর কারণে তার জীবন কিছুটা, সে কিছুটা মানে প্রলম্বিত হচ্ছে, সে কিছুটা দিন হয়তো বেশি বাঁচছে। এরকম নানান কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে এই গল্পটা। এবং এইখানে এই গল্পের কয়েকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, যে এই গল্পটা যখন মানে একদিকে যখন এই ঘটনাটা বলে, আর একদিকে হচ্ছে সে তার বাবার সাথে তার স্মৃতিগুলো নিয়ে হচ্ছে অনেক বেশি মানে আলোচনা, বা তার স্মৃতিগুলো নিয়ে স্মৃতিকাতরতা দেখানোর চেষ্টা করে আর কি। তো এইখানে আসলে তার বাবা ছোটবেলায় তাকে কত আদর করেছে, বা তার ছেলেদের সাথে তার সম্পর্কটা কেমন ছিল, এই সব টুকরো টুকরো গল্প নিয়ে কিন্তু সাজানো হয়। এই গল্পের ভিতরে মানে একটা জায়গায় এসে আমার
কাছে খুব বেশি মানে হৃদয় বিদারক লেগেছে যে যখন পলাশ ডাক্তারদের বলে যে আসলে মানে পলাশ নিজেই ভাবতে থাকে যে ওর বাবা তো আসলে কথাও বলতে পারছে না, এবং পলাশ যখন ওর বাবার কাছে গিয়ে ডাক দেয়, বাবা তখন হচ্ছে যে কোনো মুভমেন্টও করে না ওইভাবে। সো পলাশের তখন মনে হয় যে এইভাবে বেঁচে থাকার থেকে হয়তো না থাকাই কি ভালো ছিল কিনা, নিজের মনের কাছে নিজে জিজ্ঞেস করে। আবার হচ্ছে প্রতিদিন আইসিইউতে রাখতে তার প্রায় 40,000 টাকার মতো খরচ যায়। সো একে তো তার বাবা আসলে মুভমেন্ট করতে পারছে না, মানে জীবিত থেকেও যেন মৃত্যুর মত মানে মৃতর মতোই। সো আবার হচ্ছে সে কয়দিন এভাবে রাখতে পারবে, কারণ সে একদিক থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে, কারণ প্রচুর টাকা চলে যাচ্ছে। তখন সে ডাক্তারদের বলে যে আসলে আইসিইউ থেকে যদি বের করে নেই বা এই ইনস্ট্রুমেন্টগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে বাবা আসলে কতদিন সার্ভাইভ করতে পারবে। তখন ডাক্তাররা বলে সার্ভাইভ করতেও পারে, আবার মারাও যেতে পারে, বাট আপনি ডিসিশন আপনার। মানে ডাক্তারদের সে বারংবার বলতে থাকে যে এভাবে করে তো আমি আর পারছি না, আমার তো টাকা শেষ হয়ে যাচ্ছে বা আমি তো নিজেকে নিঃশেষ করে দিচ্ছি, কারণ এতগুলো টাকা মানে জোগাড় করতে ওর অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। সো এই নিয়ে বারংবার দেখা যায় ডাক্তারদের সাথে কথোপকথন হয়, ডাক্তার বারংবার বলে ডিসিশন আপনার, আপনি যেটা বলবেন, আপনি চাইলে বের করে নিতে পারেন, সেক্ষেত্রে বাঁচবে কিনা বা সেটা আমরা বলতে পারছি না। সো এইভাবে করে করে মূলত গল্পটা এগোয়। এবং এইখানে একটা জিনিস মানে প্রায়ই মনে হয় বা হয়তোবা শাহাদুজ্জামানই আমাদের ভাবাতে বাধ্য করেছে যে জীবন কি আসলে সেই আইসিইউ রোগীটার মতোই কিনা, যে আসলে মানে এই যে ইনস্ট্রুমেন্টগুলো খুলে দিলেই সে আসলে হয়তো মারা যাবে, আবার ইনস্ট্রুমেন্টগুলো লাগানোর মাধ্যমে সে আসলে জীবিত থেকেও মৃত, বাট এইভাবে করে কতদিন। সো এই একটা দোদুল্যমানের মধ্য দিয়ে কিন্তু আসলে গল্পটা শেষ হয়, এবং গল্পের লাস্ট লাইনটা ছিল এরকম যে মানে লেখক বলতে চায় যে মৃত্যু সম্পর্কে আমার অবস্থান খুব পরিষ্কার, যে আমি এর ঘোর বিরোধী। সো মানে লেখক আমাদের কাছেই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বা উনি আসলে ওনার মতামতটা স্পষ্ট করেছেন যে আসলে উনি হয়তোবা মৃত্যুটাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। কিন্তু আসলেই কি তাই, মানে আসলেই কি ব্যাপারটা তাই, মানে মৃত্যু তো আসলে মানে মানুষ তো মরণশীলই। সো এইখানে আসলে আমার কাছে মনে হয় যে আমরা কেউই আসলে চাই না বা এক্সপেক্ট করি না মৃত্যুর ব্যাপারটা, কিন্তু এটা আসলে আমাদের স্বাভাবিক জীবনেরই একটা পার্ট, সেটা হয়তো বা কারো আগে আসে কিংবা কারো পরে। সো এই গল্পটার মধ্যে পড়তে গিয়ে মনে হয় যে অনেক বেশি মিনিংফুল কিছু ব্যাপার ছিল যেগুলো আসলেই পাঠককে ভাবাবে। এই গল্পের যে কয়টা গল্প, অর্থাৎ 11টা যে গল্প, প্রায় গল্পই কিন্তু হচ্ছে মৃত্যু নিয়ে। আর হচ্ছে ওই যে তুমি যে কথাটা বললা যে সব মানুষকেই কিন্তু মরতে হবে, এটা কিন্তু বাস্তব। আমরা হয়তো ভাবলেও আমাদের মরতে হবে, না ভাবলেও আমাদের মরতে হবে। তো শাহাদুজ্জামান হচ্ছে আমাদেরকে হয়তো ভাবাতে চেয়েছেন যে মৃত্যু হচ্ছে এভাবে এভাবে হয়, কিংবা হচ্ছে মৃত্যুটা কত পরিষ্কার এবং হচ্ছে এটা কতটা মানে পরিচ্ছন্ন, এবং হচ্ছে মৃত্যুটা আসলেই কতটা জীবন্ত, মানে এই বিষয়টা হয়তো উনি আমাদেরকে এইখানে দেখাতে চেয়েছেন। আর তুমি যে গল্পটা শেয়ার করলা, এইখানে আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এইখানে আমি আরও একটা বিষয় আমার কাছে মনে হয় যে যেমন একটা সময় যখন হচ্ছে সে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে অভাব, অর্থাৎ তার যে প্রতিদিন প্রচুর টাকা লাগছে, আবার ওদিক দিয়ে তার বাবা, তার জন্মদাতা, হ্যাঁ। তো সে কিন্তু একটা দোদুল্যমান পরিস্থিতিতে পড়ে যায় যে আসলে সে কি করবে, সে তো নিঃস্ব হয়ে যাচ্ছে। আবার হচ্ছে ওদিক দিয়ে সে যদি ইনস্ট্রুমেন্টগুলো খুলে ফেলে তাহলে তার তার বাবা, অর্থাৎ তার যে জন্মদাতা, তার জীবনটা হয়তো থেমে যাবে, সে আর সার্ভাইভ করতে পারবে না। তো মানে এইরকম একটা মানে পরিস্থিতি। তো আমার মনে হয় যে মানুষের জীবনটা আসলে ওই রকম একটা পরিস্থিতির মতোই, যে হচ্ছে একদিকে তোমার কত কিছু, আর একদিকে হচ্ছে তোমার, অর্থাৎ একদিকে তোমার আশা, সুখ, ভরসা বা ইচ্ছা, আকাঙ্ক্ষা, আরেকদিকে হচ্ছে তোমার দুঃখ, কষ্ট, অনেক কিছু সহ্য করার মানসিকতা। অর্থাৎ এইভাবেই কিন্তু আমার মনে হয় যে প্যারালালি জীবন এগিয়ে নিতে হয়, ঠিক ওই পলাশের মতো, যে সে দোদুল্যমান, যে সে তার বাবার জন্য কি পরিশ্রম করে টাকা উপার্জন করে সে হচ্ছে এইটা তার বাবার লাইফটাকে প্রলং করবে কিনা। আসলে মানে রূপক অর্থে অনেক কিছু বুঝিয়েছেন এই গল্পটার মাধ্যমে। মানে স্বাভাবিকভাবে গল্পটা যদিও মনে হয় যে একটা মানে একটা লোকের তার বাবার আইসিইউতে থাকাকে কেন্দ্র করে একটা নরমাল একটা গল্প, কিন্তু আসলে এর মাধ্যমে কিন্তু জীবনের অনেক দিক কিন্তু আসলে উন্মোচিত হয়েছে সেটাই আর কি, যে জীবন আসলে এভাবেই চলে, প্যারালালি চলে। হয়তো কখনো সুখ থাকবে, দুঃখ থাকবে, অথবা সুখ দুঃখ দুইটা কিন্তু পাশাপাশি সহাবস্থান করেই হয়তো চলতে থাকবে, এরকমই আর কি। তো যাই হোক, এই বইয়ের আরও একটি গল্প যেটা আমার কাছেও খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে জনৈক স্তন্যপায়ী প্রাণী যিনি গল্প লেখেন। তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে ওনার যে গল্পের যে শিরোনামগুলো বা গল্পের যে নামগুলো, সেগুলো কিন্তু
খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, হয়তো তোমার কাছেও লেগেছে, যে অন্যান্যরা দেখা যায় এক শব্দে দুই শব্দে একটা গল্পের শিরোনাম দিয়ে দেন, কিন্তু উনি বেশ একটা গল্পের শিরোনাম দিতে গিয়েও উনি একটা গল্প বলে ফেলেন। আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব অবাক লেগেছে, যে একটা গল্প বলতে গিয়ে গল্পের যে শিরোনাম সেই ক্ষেত্রে উনি আরও একটা গল্প বলে ফেলেছেন। এই গল্পটার মধ্যে আমরা দেখতে পাই যে মতিন কায়সার নামে একজন লেখক, সে হচ্ছে গল্প লিখতে চায়। তো সে অনেকভাবেই গল্প লেখার চেষ্টা করে, অনেক কিছুই ভাবে যে সে আসলে কিভাবে গল্প লিখবে। তো সব গতানুগতিক গল্পকারদের মতো উনি গল্প লিখতে চান না, উনি একটু ভিন্ন ভঙ্গিতে এবং হচ্ছে উনি ওনার মতো করে গল্প লিখতে চান। আমরা মনে হয় এই ক্ষেত্রেও আমরা ওই যে তুমি যেটা বলেছো যে এই গল্পের মধ্যে হয়তো শাহাদুজ্জামান নিজেকে ফুটিয়ে তুলেছেন, হয়তো এই গল্পের মধ্যেও আমরা এই মতিন কায়সারের রূপে কিন্তু শাহাদুজ্জামানকেও হয়তো পেতে পারি। তো যাই হোক, এই গল্পের মূল থিম যেটা, সেটা হচ্ছে এইটাও একটা মৃত্যু নিয়ে কথা আর কি। তো এই গল্পের যে মূল থিম সেটা হচ্ছে যে একটা ওয়ার্ডের মধ্যে 5জন রোগী থাকে, যেখানে সবাই মৃত্যু পথযাত্রী। তো একজন রোগীর শুধুমাত্র একটা জানালা থাকে, তো সেই জানালা দিয়ে সেই রুগী শুধুমাত্র বাইরের দৃশ্যগুলো দেখতে পান, আর বাকিদের যে বেড, সেই বেডের পাশে কোনো ধরনের জানালা থাকে না। তো যে রোগীর পাশে যে জানালা থাকে সেই জানালা দিয়ে উনি যা দেখেন সেইগুলো উনি সবার মধ্যে আলাপ আলোচনা করেন, এবং সেই যে দৃশ্যগুলো উনি দেখছেন জানালা দিয়ে সেইগুলো সবার সাথে উনি শেয়ার করেন। তো দেখা গিয়েছে যে উনি কখনো হচ্ছে পাখির কথা বলেন, উনি হচ্ছে বিভিন্ন দৃশ্যের কথা বলেন। এরপরে হচ্ছে আমরা দেখতে পাই যে সূর্যটা কত লাল সেটা নিয়ে একদিন বলছেন, আবার অন্যদিন হয়তো গাছের পাতা কেমন হলুদ হয়ে উঠছে, কিংবা হচ্ছে হলুদ থেকে সবুজ হয়ে উঠছে, এইটা নিয়ে বলছেন। অথবা উনি একটা সময় আমরা দেখতে পাই যে প্রেমিক যুগল তাদের মাথার উপর দিয়ে যে নীলকণ্ঠ পাখি যাচ্ছে, তারা হয়তো ওই দিকে ভ্রুক্ষেপ করছে না, কিন্তু পাখি যাওয়ার পরে যে এক ধরনের সৌন্দর্য ফুটিয়ে উঠছে এখানে, তো সেইটা হচ্ছে উনি শেয়ার করছেন। আবার হচ্ছে মাঝে মাঝে উনি এটাও বলেন যে কোনো রাতে উনি দেখতে পান ভূত প্রেত, এই জাতীয় আর কি জিনিস। এভাবে করে হচ্ছে উনি বিভিন্ন ধরনের গল্প শেয়ার করেন, সবার মধ্যে উনি বেশ আলোড়ন তৈরি করেন এভাবে। তো এখন বাকি যে রুগীরা আছে তারাও হয়তো ভাবে যে মানে সবার মনোবাঞ্ছা বা সবাই এই জিনিসটা আকাঙ্ক্ষা করে যে কবে ওনাদের সিটটাও হচ্ছে ওই জানালার পাশে হবে। প্রত্যেক রুগী ভাবে যে কবে সে জানালার পাশে যেতে পারবে। তো এভাবে করে আর কি সবাই চিন্তা করে। তো যাই হোক, একদিন এরকম হলো, এই যে গল্পকথক অর্থাৎ জানালার পাশে যে রুগী, এই রুগী একদিন মারা যায়। তো মারা যাওয়ার পরে তার বেড এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তো এখন পরবর্তীতে তার সৎকার করে এসে নার্সরা এই যে 4জন আছে তাদের মধ্যে হচ্ছে লটারি করে যে কে এই জানালার পাশে সিট পাবে। তো লটারি করার পরে একজনকে জানালার পাশে সিট দেওয়া হয়। তো সিট দেওয়ার পরে উনি হচ্ছে জানালা দিয়ে যখন তাকালেন, তাকিয়ে দেখলেন, তাকিয়ে উনি অবাক হয়ে গেলেন এবং হচ্ছে উনি বিভ্রান্ত বোধ করলেন যে কি হলো, জানালার পাশে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র দেখতে যাচ্ছে যে উঁচু নিরেট একটা দেয়াল উনি দেখতে পাচ্ছেন। তো উনি অবাক হয়ে গেলেন যে আসলে এতদিন আমরা কি শুনেছি, এবং এতদিন যে আমরা গল্প শুনেছি তাহলে সেই গল্পগুলো আসলো কোথা থেকে। উনি তো বেশ অবাক হয়ে গেলেন। তো যাই হোক, এরপরে হচ্ছে লেখক যে কথাটা বলেছেন মতিন কায়সারের নামে, আমার মনে হয় যে এই গল্পটার সারমর্ম হচ্ছে এই কথাটাই, যে মতিন কায়সার জানে জানালার পাশের মৃত কথক রোগী বস্তুত সেই হয়ে ওঠা গল্পের গল্পকার, যে মৃত্যু চিহ্নিত পৃথিবীর নীরের দেয়ালে অলিক পৃথিবীর ছবি এঁকে এঁকে সবার বাঁচার আশাকে জাগরুক রেখে নিজের তৈরি মধুতে ডুবে একদিন মারা যায়। অর্থাৎ জিনিসটা হয়তো এইভাবে আমরা মিনিং করতে পারি, বা এটার ব্যাখ্যাটা আমরা এভাবেও করতে পারি যে আসলে আমাদের জীবনের কোনো 3D পিকচার কিংবা হচ্ছে আমাদের জীবনের রঙিন কোনো ছবি নেই, সবই হলো উঁচু দেয়াল। এখানেই এটাকে ধরেই উঁচু যে নীরের যে দেয়াল, এটার মধ্যেই আমাদের হচ্ছে কল্পনা দিয়ে ছবি আঁকতে হবে, এটার মধ্যেই হয়তো আমাদের জীবনের যে নির্যাস সেটা রেখে যেতে হবে। কিংবা হচ্ছে এই যে উঁচু দেয়াল, এই দেয়ালের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবির মধ্যেই হয়তো আমাদের নিজেদের ছবিটা আঁকতে হবে, কল্পনায় রাঙিয়ে তুলতে হবে, মানুষের সামনে ওইটাই প্রেজেন্ট করতে হবে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের সামনে বলা যায় যে হচ্ছে উঁচু দেয়াল ছাড়া আর কিছুই নেই। মানে এরকম হয়তো আমাদের জীবনটা আর কি, উঁচু দেয়াল ছাড়া আর কিছুই না। তো আমরা যদি এইভাবেও ভাবি যে আসলে সবারই তো একদিন মৃত্যুবরণ করতে হবে, এবং মৃত্যুর পরে হচ্ছে দুনিয়ার
কৃতকর্মের উপরেই কিন্তু সে হচ্ছে এক ধরনের পুরস্কার পাবে, রিওয়ার্ড পাবে, হয়তো শাস্তি পাবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের জীবনটা আসলে একটা মোহ। তো আমরা ওই যে এই গল্পের মধ্যেও কিন্তু এই জিনিসটাই উনি ফুটিয়ে তুলতে চেয়েছেন যে আসলে জীবন হচ্ছে ওই যে উঁচু দেয়ালের মতো, একটা নিরেট একটা দেয়াল, অর্থাৎ একটা মোহ। তো এই মোহর মধ্যেই হচ্ছে তোমার কিছু না কিছু সময় তোমার পাস করে যেতে হবে। আর যখন তুমি তোমার সময়গুলো কাটাবা, তখন হচ্ছে এই সময়গুলোকে রঙিন করতে, কিন্তু জীবন্ত করতে হয়তো তোমার কিছু কল্পনায় কিংবা হচ্ছে তোমার মনের মানসপটে কিছু হয়তো ছবি অঙ্কন করতে হবে, যেগুলো দিয়ে তুমি তোমার এই যে সংক্ষিপ্ত জীবন, এই সংক্ষিপ্ত জীবনটা হয়তো তুমি শেষ করবা, বা হচ্ছে সংক্ষিপ্ত জীবনটা তুমি কাটাবা। আর তুমি যদি উঁচু দেয়াল দেখে যদি হতাশ হয়ে যাও কিংবা নিরাশ হয়ে যাও, তাহলে তো তোমার সামনের দিনগুলো আরও দুঃসহ হয়ে যাবে, আরও যন্ত্রণা কাতর হয়ে যাবে। এই কারণে আমার মনে হয় যে যন্ত্রণাকে তুমি যন্ত্রণা মনে না করে এটাকে কিভাবে সুখে রূপান্তরিত করা যায়, সেটা কিংবা নিয়ে আসলে এটাকে কিভাবে জীবন্ত করা যায়, সেভাবেই আমার মনে হয় যে কাজ করা উচিত। এই মেসেজটাই হয়তো উনি এই গল্পের মধ্যে দিতে চেয়েছেন। এবং তুমি যেমনটা বলছিলে আসলে শাহাদুজ্জামান খানের আরও যে দুইটা মানে বই আছে, এবং ও আরও যে বেশ কিছু বই লিখেছে, সবগুলো বই কিন্তু মানে এই বইটাও যেরকম বিখ্যাত, এই বইটাও যেরকম আসলে জনপ্রিয়, বাকি বইগুলোও তাই। ওর লেখার স্টাইলই আসলে অসাধারণ। ওর নামকরণগুলো শুনলেই মনে হয় একটা গল্প, গল্পের মধ্যে যেন আরেকটা গল্প আর কি। এবং আমার কাছে মনে হয় যে শাহাদুজ্জামান উনি মানে জীবনবোধ জীবনবোধের একজন লেখক আর কি, জীবনী শিল্পী বলতে পারি, যিনি আসলে রূপক অনেক কিছু বোঝানোর মাধ্যমে অনেক ডিপ, অনেক মিনিং বুঝিয়ে দেন জীবনের, এবং প্রতিটা গল্পই কিন্তু তাই। তবে এই গল্প গ্রন্থের ম্যাক্সিমাম গল্পই আসলে একটু হতাশার, একটু দুঃখের, একটু মৃত্যুর, মানে জীবন নিয়ে ভাবাবে, এবং আসলে মৃত্যুকেই আলটিমেটলি বেশি ভাবাবে, এমন এমন করেই হয়তো লেখক গল্পগুলো সাজিয়েছে। মানে সবগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে করুণ রস, এরকম আর থাকতে পাই। এরকম কিন্তু ওই যে আমরা একটা সময় জীবনানন্দ দাশের রূপসী বাংলা রিভিউ করেছিলাম, তখন দেখেছি যে রূপসী বাংলার যে কবিতাগুলো, ওগুলোতে হচ্ছে জীবনানন্দ মৃত্যু নিয়ে এসেছেন, এবং উনি মারা যাওয়ার পরে প্রকৃতির কি হবে, কিংবা হচ্ছে প্রকৃতি কোন অবস্থানে থাকবে এবং তাদের কি কি ঘটনা হবে, অথবা হচ্ছে উনি যদি মারাই যান তাহলে হচ্ছে উনি কি কি মিস করবেন প্রকৃতির, এবং কোন কোন জিনিসগুলো হারিয়ে যাবেন। এই যে এক ধরনের আশা নিরাশা, এইটা দিয়ে কিন্তু পুরো কবিতাগুলো উনি সম্পন্ন করেছেন, এবং হচ্ছে এই আশা নিরাশার মাধ্যমেই কিন্তু উনি বাংলার যে চিত্র, সেই চিত্রটা কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন। ঠিক আমরা এইখানেও দেখতে পাই যে মৃত্যুর মাধ্যমে উনি আসলে আমাদের জীবন চলার পথ, বা আমাদের জীবন চলার পথটা যে কতটা সংকীর্ণ কিংবা কতটা বিপদ সংকুল, সেই জিনিসটা কিন্তু বোঝাতে চেয়েছে। এবং শাহাদুজ্জামানের আমি যেমনটা বলছিলাম যে এই যে মামলার সাক্ষী ময়না পাখি, এইটা কিন্তু পুরোটা একটা মনস্তাত্ত্বিক একটা গল্প, এবং এখানে শুধুমাত্র একটা গল্পই না, বাকি গল্পগুলাই তোমাকে মানে মনস্তাত্ত্বিক, কখনো মনে হবে যে মৃত্যু নিয়ে অনেক বেশি ডিপ মিনিংফুল গল্প, এবং ওনার লেখার স্টাইলটাও তাই। এবং শাহাদুজ্জামানের এর আগে লেখা যে বইগুলো নিয়ে যদি আমরা বলি, যে এর আগে লেখা যে কিছু বই ছিল, যে ক্রাচের কর্নেল, তারপরে একজন কমলালেবু, সেগুলোও কিন্তু সমান জনপ্রিয় ছিল, এবং এই বইটাও কিন্তু তাই। এবং এই বইটার প্রচ্ছদটা কিন্তু অসাধারণ, একটা সুন্দর একটা প্রচ্ছদ, মানে দেখলেই পড়তে ইচ্ছে করে এমন একটা ব্যাপার আর কি। সো মোটামুটি আমরা চেষ্টা করেছি কিছু গল্প নিয়ে আলোচনা করতে, এবং বাকিটা লেখক এই বইটা পড়লে আরো বেশি বুঝতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে এই বইটা অবশ্যই একটা সুখপাঠ্য বই, বাট এই বইটার মধ্যে একদম গতানুগতিক কোনো গল্প পাওয়া যাবে না, বর্তমানের গল্পের আলোকেই একটু ডিফারেন্ট ওয়েতে লেখা গল্পগুলো, এবং যেগুলো আসলেই কিছুটা দুঃখের, কিছুটা কষ্টের, কিছুটা জীবনবোধের। সো এই বইটা অবশ্যই ট্রাই করতে পারে পাঠক। এই ছিল মোটামুটি আমাদের আজকের রিভিউ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো লেখকের নতুন কোনো বই নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।